বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম রক্তমাখা আত্মা। চাঁদ ঢাকা অমাবস্যার রাত। বাতাস থমথমে, গাছের পাতাগুলো যেন নিজে থেকেই কাঁপছে। দূরের গ্রাম, নাম মাকনপুর। এখানকার মানুষ অন্ধকার নামলেই নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। তার কারণ গ্রামজুড়ে একটা ভয়ানক গুজব ছড়িয়ে আছে। মাকঞ্চভিলা নামে এক পুরনো জমিদার বাড়িতে নাকি এক রক্তমাখা আত্মা বাস করে। লোকেরা বলে, রাতে ওই বাড়ির ভেতর থেকে কুকুরের কান্নার মতো শব্দ ভেসে আসে। আর সাহস করে যারা ওই বাড়িতে ঢুকতে গেছে, তারা আর কোনোদিন ফেরেনি। বা যদিও বা ফেরে, তাদের মুখে ছিল একটাই কথা, ওই বাড়ির ভেতরে সাক্ষাৎ মৃত্যু হাঁটাচলা করে। কিন্তু একথায় আবার সবাই ভয় পায় না। মাকঞ্চপুরেই থাকে 3 বন্ধু, নাম রুদ্র, প্রিয়াংশু আর নীলা। তারা ছোট থেকেই ভূতের গল্পে অবিশ্বাসী। সবকিছু যুক্তিতর্কে বুঝতে চায়। একদিন সন্ধ্যায় গ্রামের মাঠে বসে নীলা বলল, কতদিন শুনছি মাকঞ্চভিলার ভৌতিক গল্প, কিন্তু কেউ নিজের চোখে কি কিছু দেখেছে নাকি? চল না ওই বাড়িতে একবার ঢুকে দেখে আসি। প্রথমে রুদ্র কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, যাওয়াটা ঠিক হবে তো? কোনো আবার সমস্যা হবে না তো? কিন্তু প্রিয়াংশু হেসে বলল, ভয় পাস না রে, ভূত যদি তোকে কিছু বলে, তাহলে আমরা সবাই পালিয়ে আসব। 3 বন্ধু ঠিক করলো আগামীকালই রাত 12টার সময় সবাই মাকঞ্চভিলার সামনে হাজির হবে। তারা সবাই চ্যালেঞ্জ নিল, সত্যই ভূত আছে কিনা তারা নিজের চোখে দেখবে। পরের দিন রাত 12টা, তারা 3 জন হাতে টর্চ আর মোবাইল নিয়ে বের হলো। তারা মাকঞ্চভিলার দিকে হাঁটতে হাঁটতে লাগলো। চারপাশের নীরবতা যেন গলার মধ্যে কাটা হয়ে আটকে যাচ্ছিল। ঝোপের মধ্যে কোথাও কোথাও হালকা আওয়াজ হচ্ছিল, হয়তো ইঁদুর বা পাখির আওয়াজ। কিন্তু তাও কাঁধের ওপর যেন অদৃশ্য কারো দৃষ্টির অনুভূতি তারা পাচ্ছিল। মাকঞ্চভিলার ফটকের সামনে পৌঁছানোর পর রুদ্র থমকে দাঁড়িয়ে বলল, বাড়িটা তো এখনো দাঁড়িয়ে আছে, অথচ চারপাশের দেয়ালে শেওলা, ভেতর থেকে কেমন যেন একটা আস্তে গন্ধ আসছে। নীলা বলল, এখনই ঢুকবো নাকি তোরা আবার ভয় পেয়ে পালাবি? প্রিয়াংশু টর্চ জ্বালিয়ে ফটক ফেলে ভেতরে ঢুকে গেল। রুদ্র আর নীলা একটু কাঁপতে কাঁপতে প্রিয়াংশুর পেছনে পেছনে ঢুকলো। ভেতরে ঢুকতেই মাকঞ্চভিলার পুরনো ভাঙাচোরা বারান্দা, ঝুলে থাকা পর্দা আর ছাদের খসে পড়া অংশ দেখে ওদের গা কাটা দিয়ে উঠল। টর্চের আলোয় তারা দেখল, দেওয়ালের এক পাশে অদ্ভুত লাল রঙের দাগ ছড়িয়ে আছে, ঠিক যেন রক্ত ছড়িয়ে আছে। রুদ্র কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, দেখেছিস ওটা কি রক্ত নাকি? ঠিক তখনই একটা টানাটানির শব্দ হলো। মেঝের ওপর যেন কারো ভারী পা টেনে টেনে হেঁটে যাওয়ার শব্দ হচ্ছে। দূর থেকে মৃদু স্বরে ভেসে এল একটা করুণ আর্তনাদ, তোমরা আমার রক্ত ফেরাও। রুদ্র, নীলা আর প্রিয়াংশু চমকে একে অপরের দিকে তাকালো। তাদের চোখের সামনে মাকঞ্চভিলার অন্ধকার করিডোরে ভেসে উঠল একটা ছায়ামূর্তি। একজন মানুষ, মাথা নিচু, শরীর রক্তমাখা, আর হাতে একটা মোটা শিকল। 3 জন বন্ধু, রুদ্র, নীলা আর প্রিয়াংশু, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সামনে অন্ধকার করিডোরের ভেতর সেই রক্তমাখা ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। চারদিকের বাতাস যেন জমে গিয়েছিল। কুকুরের কান্নার মতো একটা শব্দ ভেসে আসছিল অনেক দূর থেকে। রুদ্র ফিসফিস করে বলল, চল ভাই, এখান থেকে পালাই, এখনই পালাই চল। কিন্তু ঠিক তখনই ছায়ামূর্তিটা হঠাৎই মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। কোথাও যেন কিছুই নেই, যেন কোনো কিছু দেখাই যায়নি। প্রিয়াংশু সাহস করে একটু সামনে এগোলো। টর্চের আলোয় দেখল, মেঝেতে লালচে একটা সরু দাগ চলে গেছে করিডোরের ভেতরের দিকে, ঠিক যেন টেনে হিঁচড়ে কারো শরীরকে নিয়ে যাওয়া হয়েছে। নীলা কাপা গলায় বলল, দেখছিস ওটা রক্তের দাগ না? রুদ্র নীলার মুখ চেপে ধরল। সে বলল, আমরা এখানে এসে খুব বড় ভুল করছি, খুব বড় ভুল। তবুও কৌতূহল কিন্তু তাদের থামাতে পারল না। তারা 3 জন টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে করিডোর ধরে এগোলো। ওদের প্রতিটি পা ফেলার সময় যেন মেঝে কেঁপে কেঁপে উঠছিল। দেয়ালে পুরনো ছবির ফ্রেমগুলোতে জমে থাকা ধুলোর মধ্যে কোথাও কোথাও আঁকা ছিল কিছু অদ্ভুত চিহ্ন, ত্রিভুজের ভেতর চোখের মতো কিছু একটা। হঠাৎ তাদের পাশের একটা বড় কাঠের দরজা নিজে থেকেই খুলে পড়ে গেল।
ভেতর থেকে একটা শীতল বাতাসের ঝাপটা এসে পড়ল। ওদের মনে হলো যেন কেউ ফিসফিস করে বলছে, তোমরা আমাকে মুক্তি দাও। প্রিয়াংশু টর্চের আলো ভেতরে ফেলতেই দেখতে পেল ঘরের এক কোণে একটা ভাঙা কুয়া। কুয়ার মুখে কালো কাপড়ে মোড়া একটা পুরনো কিছু রাখা আছে। নীলা ধীরে ধীরে কুয়ার কাছে এগোতে লাগলো। তার মনে হচ্ছিল কুয়োর ভেতর থেকে যেন কেউ তাকে টেনে নিচ্ছে, অদৃশ্য যেন কোনো হাত। নীলার কানের পাশ থেকে ভেসে এল একটা চাপা গর্জন, তোমরা আমার রক্ত ফিরিয়ে দাও। রুদ্র দৌড়ে গিয়ে নীলাকে ধরে টেনে পিছনে নিয়ে এল। ঠিক তখনই পুরো বাড়িটা যেন দুলে উঠল। ছাদ থেকে মাটির চুন খসে পড়তে লাগলো। দেয়ালের ঘড়ির কাঁটা তখন উল্টো দিকে ঘুরতে শুরু করলো একটা ভয়ঙ্কর শব্দের সাথে। রুদ্র চিৎকার করে বলল, চল, এখনই এখান থেকে পালাতে হবে। তিনজন প্রাণপণে ছুটল দরজার দিকে, কিন্তু তারা দেখল যে ফটক দিয়ে তারা ভিতরে ঢুকেছিল সেটা এখন পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। সেখানে শুধু এক চওড়া অন্ধকার বহর। চারদিক থেকে ধীরে ধীরে শোনা যাচ্ছিল অসংখ্য ভয়ঙ্কর কান্নার আওয়াজ। মনে হচ্ছিল শত শত আত্মা যেন বন্দী হয়ে কাঁদছে তাদের মুক্তির আশায়। এত কিছুর মধ্যেও নীলা একটা জিনিস স্পষ্ট দেখতে পেল। কুয়ার পাশে পড়ে আছে একটা পুরনো রক্তমাখা ডায়েরি। ডায়েরির ওপর লেখা আছে রঘুর শেষ কথা। মাকঞ্চবিলার ভেতর অদ্ভুত নীরবতা নেমে এসেছে। টর্চের ক্ষীণ আলোয় তিনজন বন্ধু, রুদ্র, নীলা আর প্রিয়াংশু, শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। সামনে কুয়ার ধারে পড়ে আছে সেই পুরনো রক্তমাখা ডায়েরি, যার ওপর লেখা আছে রঘুর শেষ কথা। নীলা সাহস করে ডায়েরিটা হাতে তুলল। ডায়েরির পৃষ্ঠাগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, আর প্রতিটি পৃষ্ঠায় ছোপ ছোপ লাল দাগ। রুদ্র কাপা গলায় বলল, দেখি ডায়েরিতে কি লেখা আছে। নীলা ডায়েরির প্রথম পাতায় চোখ রাখল। হাতের লেখা অস্পষ্ট হলেও কয়েকটা লাইন স্পষ্ট বোঝা গেল। আমি নির্দোষ, তবুও জমিদার হেমচন্দ্র আমার গায়ে মিথ্যার দাগ লাগালো। আজ রাতেই আমার জীবন শেষ হবে, কিন্তু আমি ফিরব, আর আমার রক্ত যারা ভুলে যাবে তাদেরও রক্ত আমি ফিরিয়ে নেব। এই কয়েকটা লাইন পড়ে তিনজনের তো গায়ে কাটা দিয়ে উঠল। প্রিয়াংশু ফিসফিস করে বলল, তার মানে রঘু কোনো অপরাধ করেনি, তবুও তাকে মেরে ফেলা হয়েছিল। রুদ্র বলল, আর তার আত্মাই এখনো এখানে আছে, ও প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে ভেসে এল একটা গভীর গোঙানির মতো শব্দ। টর্চের আলো ফেলে তারা সবাই কুয়ার ভেতর তাকালো। তাদের গা শিউরে উঠল। কুয়োর অন্ধকার গভীর থেকে ভেসে আসছে দুটি লালচে চোখের ঝিলিক, আর কুয়োর গা ঘেঁষে উঠে আসছে রক্তমাখা ধোয়া। তারপর সেটা ধীরে ধীরে একটা অবয়বে পরিণত হচ্ছে কুয়োর ঠিক ওপরেই। একজন মানুষের অবয়ব, তার গলায় দাগ, শরীর রক্তে ভেজা, আর হাতের মধ্যে বাঁধা লোহার শিকল। এটা তো রঘু। রুদ্র থমথমে গলায় বলল, এটা তো তারই আত্মা, এটা আমাদের তাড়াতেই জেগে উঠেছে। নীলা ডায়েরির ভেতরটা হাতড়ে আরেকটা পাতা খুলে পড়ল। ওতে একটা গোপন কথা লিখা ছিল, আমার আত্মাকে শান্তি দিতে হলে জমিদারের সত্যি অপরাধটা সবার সামনে প্রকাশ করতে হবে। তারপর আমার রক্তের প্রতীক, সেই শিকলটা ভেঙে ফেলতে হবে, না হলে এই রক্তের খেলা চলতেই থাকবে। সব বন্ধুরা বুঝে গেল, রঘুর আত্মাকে থামাতে হলে তার মৃত্যুর আসল সত্যিটা পুরো গ্রামবাসীর সামনে আনতে হবে, আর তার লোহার শিকলটা ভেঙে দিতে হবে। কিন্তু তখন একটা ভয়ঙ্কর জিনিস ঘটে। কুয়ার ভেতর থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে আসে। হাতটা সোজা নীলাকে টেনে কুয়ার দিকে আনতে থাকে। রুদ্র তখন ঝাঁপিয়ে পড়ে নিজের হাতে থাকা ডায়েরিটা কুয়ার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ডায়েরিটা পড়তেই একটা বিকট শব্দে কুয়ো কাঁপতে থাকে, আর সেই রক্তমাখা হাতটা নীলাকে ছেড়ে দেয়। তিনজন তখন হাঁপাতে হাঁপাতে পড়ে রইল কুয়ার পাশে। চারপাশে তখনও ঘুরে বেড়াচ্ছে রক্ত আর মৃত্যুর গন্ধ। রুদ্র দাঁড়িয়ে বলল, আমাদের এখনই গ্রামের কোনো প্রবীণ মানুষ বা পুরোহিতের কাছে যেতে হবে। এই মাকঞ্চবিলার ইতিহাস কি তা জানতেই হবে, না হলে আমরা আর বাঁচব না। তাদের সামনে এখন এটাই রাস্তা। মাকঞ্চপুরের পুরনো মন্দিরের পুরোহিত হরিহরণ ঠাকুর, যে কিনা বলেছিল, সব কিছু জানি আমি, মাকঞ্চবিলার পাপের যে কি ইতিহাস তা আমি জানি। তিন বন্ধু তখন দৌড়ে মাকঞ্চবিলা থেকে বেরিয়ে গেল। পেছনে রেখে গেল সেই অশরীরী রক্তমাখা চোখ দুটো, যা এখনো অন্ধকারের ভেতর তাদের দিকে তাকিয়ে আছে। মাকঞ্চবিলা থেকে প্রাণ নিয়ে পালিয়েছে রুদ্র, নীলা আর প্রিয়াংশু। তারা হাঁপাতে হাঁপাতে ছুটে চলেছে গ্রামের সেই পুরনো মন্দিরের দিকে, যেখানে থাকে একমাত্র মানুষ যে হয়তো রঘুর অভিশপ্ত ইতিহাস সব জানে, সেই হরিহরণ ঠাকুর। রাত তখন গভীর, চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হাওয়ার দমকে গাছের ডালপালা যেন ফিসফিস করছে। হঠাৎ
পেছনে থেকে কারো পায়ের টিপটিপ আওয়াজ শোনা গেল। তিনজনই তখন থমকে দাঁড়ায়। তারা পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু নীলার মনে হলো যেন একটা রক্তমাখা ছায়া তাদের পিছন পিছন আসছে, একদম নিঃশব্দে। রুদ্র তখন বলল, আর সময় নেই, সবাই দৌড়াও। তারা ছুটতে ছুটতে পৌঁছালো সেই মন্দিরের সামনে। পুরনো মন্দিরের দরজাটা তখন আধখোলা, ভিতরে ধূপের গন্ধ ভাসছে। হরিহরণ ঠাকুর মন্দিরের এক কোণে বসে চোখ বন্ধ করে জপ করছিলেন। তিন বন্ধু ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে তাকে সব কথা বলল। মাকঞ্চভিলা, রক্তমাখা আত্মা, রঘুর ডায়েরি, সব কিছু। হরিহরণ ঠাকুর তখন চুপচাপ শোনার পর ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি। সে গম্ভীর গলায় বলল, তোরা অভিশপ্ত মাকঞ্চভিলায় ঢুকে চরম ভুল করেছিস। ওখানে শুধু রঘুর আত্মা নয়, ওর রক্তমাখা ক্রোধবন্দী আছে। এখন ও শুধু বাড়ির ভেতর সীমাবদ্ধ নেই, তোদের শরীরেও তার ছোঁয়া লেগেছে। নীলা ভয় কেঁপে কেঁপে বলল, তাহলে আমরা কি সব মারা যাব? হরিহরণ ঠাকুর বললেন, না, যদি সময়মতো সত্য উদ্ঘাটন করতে পারিস তাহলে তোদের কিছুই হবে। রঘু ছিল জমিদার হেমচন্দ্রের কর্মচারী। ওকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু আসল চোর ছিল জমিদারের নিজের বড় ছেলে, দুষ্কৃতিকারী রামানন্দ। প্রিয়াংশু অবাক হয়ে বলল, কিন্তু এই সত্য তাহলে সবাই জানে না কেন? পুরোহিতের কণ্ঠ তখন কঠিন হয়ে উঠল, কারণ জমিদারের পরিবার ভয় আর অর্থ দিয়ে গোটা গ্রামকে চুপ করিয়ে রেখেছিল। কিন্তু রঘু প্রতিজ্ঞা করেছিল, তার মৃত্যুর পরও সে সত্য প্রকাশ করবে। এখন তোদের ওপর সেই দায়। রঘুর ডায়েরি আর তার রক্তের ইতিহাস তুলে ধরতে হবে এই গ্রামের সামনে। রুদ্র প্রশ্ন করল, কিন্তু আমরা এটা কিভাবে করব? ওরা তো এখনো অনেক প্রভাবশালী। পুরোহিত হালকা হেসে বললেন, রঘুর রক্তমাখা ডায়েরির সঙ্গে একটা সত্যের প্রতীক আছে, যেটা কুয়ার ভেতরেই লুকানো আছে। সেই প্রতীকটা তোদের উদ্ধার করতে হবে। ঠিক তখনই মন্দিরের মাটির ভেতর থেকে একটা কাঁপুনি উঠল। মন্দিরের প্রদীপ নিভে গেল, চারদিক কালো, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এল এক কর্কশ আওয়াজ, আমার রক্ত ফেরাও, না হলে তোমাদের রক্ত আমার হবে। তিন বন্ধু আর পুরোহিত বুঝতে পারল, রঘুর আত্মা এখন তাদের ধাওয়া করছে। তাদের হাতে সময় খুব কম। হরিহরণ ঠাকুর চিৎকার করে বললেন, তোরা এখনই মাকঞ্চভিলায় যাবি না, আগে সত্যের প্রতীকটা উদ্ধার করতে হবে। আরেকটা সংকেত আছে, কুয়ার নিচে আছে একটা লুকোনো গোপন ঘর। রুদ্র থমথমে গলায় বলল, তাহলে আমাদের আবার যেতে হবে ওই অভিশপ্ত মাকঞ্চভিলায়, রক্তমাখা আত্মার সামনে আবার দাঁড়াতে হবে। সবাই জানে, এবার শুধু সাহস নয়, এবার দরকার হবে আত্মবিশ্বাস, বুদ্ধি আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার শক্তি। রাতের অন্ধকারে তারা চুপচাপ একে অপরের দিকে তাকালো। তাদের পেছনে তখনও বাতাসের মধ্যে একটা অস্পষ্ট রক্তের গন্ধ ছড়িয়েছিল। আর দূরে মাকঞ্চভিলার ভগ্ন বারান্দার অন্ধকারের কোণে জ্বলছিল দুটি রক্তমাখা চোখ। মাকঞ্চভিলার দিকে ফেরার পথ ছিল একেবারে চ্যালেঞ্জের মতো। তিন বন্ধু, রুদ্র, নীলা আর প্রিয়াংশু, আর পুরোহিত হরিহরণ ঠাকুর, সবাই জানত যে তাদের সামনে এক ভয়ঙ্কর লড়াই অপেক্ষা করছে। রঘুর আত্মা, তার রক্তমাখা ক্রোধ, এখন পর্যন্ত তাদের পেছনে লেগেছিল। তাদের লক্ষ্য একটাই, যে সত্যের প্রতীক উদ্ধার করা আর রঘুর আত্মাকে শান্ত করা। তারা রাতের গভীর অন্ধকারে মাকঞ্চভিলার দিকে হাঁটছিল। কেউ কোনো কথা বলছিল না, শুধু তীব্র শীতল বাতাসে গা শিউরে উঠছিল। মাকঞ্চভিলার পুরনো ফটক সামনে এসে গেল। হরিহরণ ঠাকুর বললেন, এখন আমাদের একটা কৌশল নিতে হবে। সত্য প্রকাশ করার আগে রঘুর আত্মার ক্রোধ থামানো সম্ভব নয়। তোমরা দ্রুত কুয়ার নিচে গোপন ঘরটি খুঁজে বের করো। আমি ওখানে দাঁড়িয়ে থাকব, যেন রঘুর আত্মা আমাকে টার্গেট করে। তিন বন্ধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। এবার তাদের মনে ছিল একটাই ভয়, যে রঘু যদি এবার আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা মাকঞ্চভিলার ভিতরে ঢুকতেই সেই আগের মতোই অন্ধকার এবং নিস্তব্ধতা ভর করল। তারা সবাই একটা অজানা আশঙ্কায় কুয়ার দিকে এগোতে লাগলো। রঘুর আত্মা কখন যে তাদের দিকে ছুটে আসবে, কখন বা অন্ধকারে হারিয়ে যাবে তা কেউ জানত না। কিন্তু ঠিক তখনই অদৃশ্য একটা শক্তি তাদের পেছনে পিছনে ছুটতে থাকলো। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতর থেকে সেই অশরীরী রক্তমাখা মুখের মুখোমুখি হতে হলো। এবার তাকে আর দেখা গেল না, শুধু রক্তের ঢেউয়ের মতো দেখা গেল। প্রিয়াংশু চিৎকার দিয়ে বলল, এটাই তো রঘু, ওকে আর থামানো সম্ভব নয়। রঘুর আত্মা রুদ্র ও নীলাকে টেনে নিচ্ছে, আর তার চোখগুলো থেকে ছড়িয়ে পড়ছে রক্তের গা ছমছমে আলো। রুদ্র একদম শেষ মুহূর্তে কুয়ার নিচে একটা পাথরের দরজা খুঁজে বের করল
এবং শিকলটি খুলে দিল। তারপরই একটা অদ্ভুত ঝাঁঝালো ঝিলিক শুরু হলো। সেই পাথর ভেঙে বেরিয়ে আসল একটি সোনালী প্রতীক, যার ওপর একটি সিলমোহর ছিল। শুধু রঘু জানত, এটাই ছিল তার মুক্তির আসল উপায়। রঘুর আত্মা একেবারে সামনে এসে দাঁড়িয়েছিল, চোখে ক্রোধ আর কষ্টের মিশ্রণ। রুদ্র, নীলা আর প্রিয়াংশু আতঙ্কিত হলেও তারা সান্ত্বনা পেল। হরিহরণ ঠাকুর তখন মন্ত্র পাঠ করতে শুরু করে দিয়েছেন। এক সময় হঠাৎ করে মাকঞ্চবিলার গা থেকে এক দুর্বৃত্ত বাতাস বইতে লাগল, আর রঘুর আত্মা ক্রমশ মিলিয়ে যেতে লাগল। সেই মুহূর্তে একটা বিষণ্ণ চিৎকার, আমার রক্ত ফেরাও। তারপর সবকিছু থেমে গেল। মাকঞ্চবিলা একেবারে নীরব হয়ে গেল। তারপর থেকে সেখানে আর কোনো রক্তমাখা আত্মা ছিল না। তিন বন্ধু এবং হরিহরণ ঠাকুর সেই সত্যের প্রতীকটা উদ্ধার করে গ্রামে ফিরে এল। সবাই জানল, রঘু ছিল নির্দোষ, আর তার মৃত্যুর রহস্যও সামনে এসেছে। মাকঞ্চবিলার অভিশপ্ত ইতিহাস আর রক্তমাখা আত্মা শান্ত হয়ে গিয়েছিল। তবে রঘুর আত্মা কখনো তার প্রতিশোধের ইতিহাস ছেড়ে যায়নি। তার প্রেতচ্ছা রাতের অন্ধকারে এখনো একটানা অপেক্ষা করে। কিন্তু আজ সে খুবই শান্ত। তিন বন্ধু ফিরে গিয়ে জানালো, রঘুর আত্মা এখন শান্ত, কিন্তু মাকঞ্চবিলার মতো জায়গায় কখনো কখনো ইতিহাসের পাতায় একটা অন্ধকার ছায়া থেকে যায়। বন্ধুরা, এটাই ছিল রক্তমাখা আত্মা গল্পের শেষ অধ্যায়। মাকঞ্চবিলা, রঘুর রক্ত আর সত্যের খোঁজ এবং শেষে শান্তি ফিরে আসা। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।